সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সকাল থেকেই এই কর্মসূচি শুরু করেন তারা। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন নগরবাসী। স্লোগানে উত্তাল সায়েন্স ল্যাব মোড়। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বেলা 12টার কিছু পর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে জড়ো হতে থাকেন ঢাকা কলেজ, ইডেন ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের একটি মহলের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে অধ্যাদেশ জারির কার্যক্রম। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ জারি না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা। আমাদের অধ্যাদেশ জারি করতে কেন এই কালক্ষেপণ করছে সরকার? ডেটের পর ডেট দিয়ে গেছে, বাট কোনো চূড়ান্ত কোনো ফলাফল দেয়নি। কালকে যেন চূড়ান্ত আসলে অধ্যাদেশটা দেয়, এই জন্য আমরা আবার মনে করায় দিতে আসছি। ক্যাম্পাসে পরিচয়হীনতা ভুগতেছি, আমরা ক্যাম্পাসে পড়ালেখার জটিলতা ভুগতেছি। এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই সতর্ক অবস্থায় ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাস্তা ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে শিক্ষার্থীদের অনুরোধ জানান তারা। আমরা তাদেরকে অনুরোধ করেছি এখান থেকে সরে যাওয়ার জন্য। তারা আমাদেরকে বলেছে তারা আর কিছু সময় এখানে থাকতে চায়। তাদের দাবির বিষয়ে এক ধরনের সবাইকে জানান দেওয়ার জন্যই তারা এই কাজগুলো করছে। শিক্ষার্থীদের সড়ক অবরোধে সায়েন্স ল্যাব ও এর আশপাশের সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। যানজটের ভোগান্তিতে পড়েন এ পথের যাত্রীরা। বাধ্য হয়ে হেঁটে গন্তব্য যান অনেকে। সায়েন্স ল্যাব ছাড়াও মহাখালী, টেকনিক্যাল ও তাঁতিবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। 7 কলেজের যেই শিক্ষার্থীদের যে দাবি এবং সারাদিন যা যা ঘটলো সব মিলিয়ে আজকে এসব নিয়ে কথা বলবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন অনলাইনে। স্নিগ্ধা রেজওয়ানা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। আমি আমাদের প্রতিবেদন দেখলাম। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে অধ্যাদেশ জারির জন্য শুধু সারাদিন আসলে এইভাবে আটকে রেখে এইটি আসলে কতটা যৌক্তিক? না, এটি তো কোনোভাবে আসলে যৌক্তিক না। এটা আসলে একভাবে আমি বলবো কি, দুই একটা পক্ষ তার অধিকার নিশ্চিত করার জন্য অপর যে সাধারণ জনগণ আছে, সেই জনগোষ্ঠীর যে নাগরিক অধিকার আছে, সেই নাগরিক অধিকারকে এখানে খর্ব করা হচ্ছে। এবং এটা খুব দুঃখজনক যে এই এই ধরনের আন্দোলনগুলো আমাদের শিক্ষার্থীরা করছে। এর আমি এখানে বলতে চাই যে শিক্ষার্থীদের এই আন্দোলন ডেফিনেটলি যৌক্তিক আন্দোলন, কিন্তু আন্দোলন করার প্রক্রিয়াতে শিক্ষার্থীদের কাছ থেকে এটা কামনীয় যে তারা কিন্তু ভবিষ্যতে রাষ্ট্র বা দেশ এগুলোর প্রতি অনেক যত্নশীল হবেন। তো সেক্ষেত্রে এই যে এরকম ধরে জনদুর্ভোগ ঘটানো, ঠিক আছে, দেখুন, পলিটিক্যাল পার্টিসরা যখন এই ধরনের কিছু করে তখন আমরা বুঝতে পারি যে দে আর নট পার্ট অফ আস, তারা তাদের রাজনীতিটা করছেন। কিন্তু এই যে শিক্ষার্থী, একটা বিশাল পরিমাণ শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থী, যারা কিনা বাংলাদেশের খুব সাধারণ পরিবারের একটা শিক্ষার্থীরা যেখানে শিক্ষার্থী হয়ে থাকেন, সো তাদের এই বিষয়গুলো অনুভব করাটা বেশি জরুরি আমি মনে করি। তো সেই জায়গা থেকে আন্দোলনের একটা সুষ্ঠু ধারায় আমাদের আসা খুব জরুরি ছিল। মানে জুলাইয়ের পরবর্তী সময়টাতেই, এবং এর আগে অতীতও হয়েছে, কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়টাতে এই বিষয়টা এতটাই নাগরিক দুর্ভোগে পরিণত হয়েছে যে প্রতিটি মানুষ, মানে কোনো, আপনি অফিসে যাবেন, আপনি হাসপাতালে যাবেন, আপনি কাজে যাবেন, কে কখন কিভাবে রাস্তায় বসে পড়বে, এই যে নাগরিক দুর্ভোগের একটা সীমা প্রতিসীমা থাকা উচিত ছিল। বিশেষ করে যখন আপনার নির্বাচন এত সন্নিকটে, তখন ঠিক সেই মুহূর্তে এরকম একটি আন্দোলন এটি করাটা আসলে যে কি কি পরিমাণ। স্নিগ্ধা রেজওয়ানা, ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, একটু থামিয়েই যদি জানতে চাই, তারা কিন্তু বারবার বলছে যে এক ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, তাদেরকে টালবাহানা করা হচ্ছে। এই ধরনের অভিযোগগুলোর আসলে কোনো, আপনি কি মনে করেন, কোনো ভিত্তি রয়েছে কি? না, দেখেন, এইখানে টালবাহানা, এটা খুব সত্য কথা যে আপনার 2017 সাল থেকে যখন এই 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 সিদ্ধান্তটা নেওয়া হয় 7 কলেজের ঢাকা ইউনিভার্সিটির সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্তটা, সেই সময় থেকেই স্টেট এখানে খুব সূক্ষ্ম পলিটিক্স করেছে। রাষ্ট্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথেও কিন্তু এখানে একটা সূক্ষ্ম পলিটিক্স হয়েছে। এবং সেখানে কিন্তু এখানে দুটো পক্ষ, আপনি এদের একটা বাফারিং জোন, অর্থাৎ এই 7 কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু একটা পলিটিক্যাল বাফারিং জোন হিসেবে
শুধু যে আমি কোনো পার্টিকুলার সরকারকে বা কোনো ব্যক্তিকে বলছি না, আমি বলছি যে ক্ষমতা কাঠামো যে কোনো জায়গাতে এই শিক্ষার্থীদেরকে কিন্তু ওয়েপেনাইজ করা হয়েছে এই পলিটিক্যাল বাফার জোন হিসেবে। তো তাদের যে দাবিটা সেটা কিন্তু যৌক্তিক দাবি, কিন্তু খুব ইন্টারেস্টিংলি এই দাবিটি কিন্তু মানে একদম প্রথম থেকেই ছিল। সে জায়গায় এটা মনোযোগ না নিয়ে সেটাকে এই পর্যন্ত প্রলং করা এবং ঠিক আজকে এইখানে এই পরিস্থিতি তৈরি করা, সেটিকেও আসলে অ্যাপলিটিক্যাল ভাবার কোনো কারণ নাই। কনস্পিরেসি হচ্ছে কি হচ্ছে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই বিষয়গুলোর সাথে রাজনীতি খুব যুক্ত, স্টেট মেকানিজম যুক্ত, এবং আমি মানে নির্দ্বিধায় বলতে চাই শিক্ষকদের ইন্টারেস্ট বা শিক্ষকদের স্বার্থও যুক্ত। এই তিনটা বিষয়ের মাঝখানে আমাদের যে শিক্ষার্থীরা আছেন সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে আসলে ভুক্তভোগী। কিন্তু এই কথাটা আমি আবারও বলছি, এক ভুক্তভোগীর কথা শুনতে যেয়ে বিশাল নগরের লোকজনের ভুক্তভোগীর সীমানা ছাড়িয়ে যাওয়া কোনোভাবেই সমীচীন না। জি, সেই ক্ষেত্রে মানে যৌক্তিক সমাধানের কথা বা যৌক্তিক সমাধানের পথেই যদি আমরা হাঁটি, আপনার কোনো মানে পরামর্শ বা আপনার কোনো ভাবনা চিন্তা থাকবে কিনা? যৌক্তিক পরামর্শের ক্ষেত্রে আমি মনে করি আসলে সত্যিকার অর্থে ওনাদের যে আন্দোলনটা এবং অধ্যাদেশটা ডিএসইউ মানে আচ্ছা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলতে যাচ্ছে, সেটি আসলে 15 তারিখের অধ্যাদেশের এই জায়গাটাতে এটি আরো অতীতেই সমাধান করা খুব যুক্তিযুক্ত ছিল। কিন্তু আমি যেটা বুঝি যে স্টেট তার রাষ্ট্র তার পয়সা এবং এগুলো কমাতে চান, আবার এই শিক্ষার্থীরা আসলে এক ধরনের পরিচয় চাচ্ছেন। মেরিটোক্রেসির যে পলিটিক্স আছে, ঠিক আছে, সেই মেরিটোক্রেসির পলিটিক্সে হঠাৎ অল অফ এ সাডেন এখানে যাওয়া, আমার কাছে আমার সুপারিশ হচ্ছে এই শিক্ষার্থীদের মধ্যে থেকে কিছু প্রতিনিধিকে মানে আস্ক করা যে তারা কিছু প্রতিনিধিকে নিক এবং সেই প্রতিনিধিদের সাথে, এবং এক্ষেত্রে কিছু শিক্ষকদের বা শিক্ষাবিদদেরও এখানে নিয়োগ দেওয়া যেতে পারে। এবং মানে মাথায় রাখা খুব প্রয়োজন এখানে এই বিষয়টিকে পলিটিক্যালি সলিউশনের দিকে না যেয়ে, ব্যাপারটি যদিও পলিটিক্যাল কিন্তু আমরা এখনো প্রত্যাশা করি এখানে শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করার দিকে রাষ্ট্রের মনোযোগ দেওয়াটা খুব জরুরি। একদম পরিষ্কার আমার কাছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই 15ই জানুয়ারি থেকে 1 মাস বাংলাদেশে অনারাইভাল ভিসা বন্ধ থাকবে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পোস্টাল ব্যালটের অপব্যবহার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান তার। এছাড়া চীনের সহায়তায় বাংলাদেশে সামরিক ড্রোন কারখানা স্থাপন নিয়ে অন্য কোনো দেশের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না বলেও জানান উপদেষ্টা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমসাময়িক বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা তো অফিশিয়ালি তাদের সাথে কমিউনিকেট অবশ্যই করি। বাহরাইনে এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে কথা বলেন তিনি। এ ব্যাপারে এনকোয়ার করতে বলা হয়েছে, দেখা যাক আসলে ফলাফল কি দাঁড়ায়। রাজনীতি ক্ষেত্রে বিচরণ করেন তারা সবাই যে পারফেক্ট মানুষ তা তো না, কোনোখানেই পারফেক্ট মানুষ নেই। তো কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়। চীনের সহায়তায় বাংলাদেশে হচ্ছে সামরিক ড্রোন তৈরির কারখানা, অন্য কোনো দেশের এতে নাখোশ হবার কিছু নেই মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের সামরিক বাহিনী সমূহের সক্ষমতা তো আমাদের বাড়াতে হবে, কারণ ধরুন এয়ারফোর্সের কথাই ধরুন, আমাদের এয়ারক্রাফটগুলি সবই অত্যন্ত পুরনো, অনেকগুলি সার্ভিসেবল অবস্থায়ও নেই, কাজে আমাদের একটা মিনিমাম কিছু ক্রয় করতে হবে। আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে। নির্বাচনের কারণে বাংলাদেশে 1 মাসের অন অ্যারাইভাল ভিসা বন্ধ হচ্ছে নিশ্চিত করেন তৌহিদ হোসেন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে, অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো। আরেক প্রশ্নের উত্তরে জানান গাজায় সামরিক শক্তি পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। আমরা যদি দেখি যে আমাদের স্বার্থ আছে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলবো, বার্তা কক্ষ থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, আপনার প্রতিবেদনটা আমি দেখলাম, আপনার কাছে আমার দুটি প্রশ্ন থাকবে। শুরুর যে প্রশ্ন সেটি হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে। আপনার প্রতিবেদনে আমরা দেখলাম যে তিনি কথা বলেছেন পোস্টাল ব্যালট নিয়ে। বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালট পাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা কোনো ধরনের দায় স্বীকার করেছেন কিনা? এটি আমরা যতদূর জানি যে এই বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করছে, এরপরে আসলে কিভাবে যায়, এরকম ঘটনা কিভাবে ঘটে, কিছু বলেছেন কিনা? রঞ্জন, আমি আসলে খুব ভালো মতো আপনার প্রশ্নটি শুনতে পাইনি। আপনি ব্যালট পেপার যেটি বাহরাইনে পাওয়া
গেছে সেটি নিয়ে প্রশ্ন করছিলেন। আমি বিষয়টি আপনাকে একটু ব্যাখ্যা করে বলি। আপনি নিশ্চয়ই আজকে জাতীয় দৈনিকগুলোতে দেখেছেন যে বাহরাইনে একটা বাসায়, এবং বলা হচ্ছে যে একটা বিশেষ দলের নেতার বাসায় বেশ কিছু ব্যালট পেপার পাওয়া গেছে, এবং এইরকমভাবে যদি ব্যালট পেপার পাওয়া যায় তাহলে ভোটে কিন্তু তার বড় একটি প্রভাব পড়বে, এবং বিএনপি এই বিষয়টিকে খতিয়ে দেখতে বলেছে। এই পুরো বিষয়টি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবার ডিল করছে, অর্থাৎ এই যে দেশের বাইরে প্রবাসী যারা রয়েছেন তাদের ভোট দেওয়ার বিষয়টি, সেই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি যে কথাটি বললেন যে তার কাছেও এই তথ্যটি এসেছে, ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে, এবং তিনি বলছিলেন যে কিছু কিছু আসলে এ ধরনের ঘটনা ঘটতেই পারে, কারণ এই বিষয়গুলো, কারণ একেবারে এই জিনিসগুলো যাবে হচ্ছে সাধারণ মানুষের কাছে, ফলে কিছু ব্যত্যয় যেগুলো হয়তো সবকিছু সবসময় মিশনের হাতে থাকছে না, এমন কথা পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বললেন। তিনি বললেন যে বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ব্যালট বাক্স সংক্রান্ত, এই ব্যালট পেপার সংক্রান্ত এই ছিল আসলে পররাষ্ট্র উপদেষ্টার সংক্ষিপ্তভাবে আসলে তিনি এই জিনিসটাই বললেন। একদম 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 পরিষ্কার। ঈশ্বর, আপনার কাছে আমার এবারের প্রশ্ন থাকবে, যেটি পররাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছেন, চীনের সহায়তায় যে সামরিক সহায়তায় যে ড্রোন কারখানা স্থাপনের যে কথাবার্তা চলছে, সেটিতে আসলে অন্যান্য দেশের সাথে সম্পর্কে কোনো ধরনের প্রভাব পড়বে না। বাস্তবতা আসলে কি বলছে? পররাষ্ট্র উপদেষ্টার এই কথা কি আসলে বাস্তবের সত্যি কিনা, কি মনে হয় আপনার কাছে? এটি তো আসলে আপনি রঞ্জন জানেন যে এরকম কথাই আসলে সাধারণত বলে থাকেন যারা দায়িত্বে থাকেন, কিন্তু আপনি যদি জিওপলিটিক্যাল বিষয়গুলো মাথায় রাখেন তাহলে বলতে হবে যে চীন যদি সামরিক ড্রোনের কারখানা বাংলাদেশে চীনের সহায়তায় যদি হয়, তাতে আমেরিকার খুশি হবার কোনো কারণ নাই। ফলে এটি তো এক ধরনের সম্পর্কে প্রভাব পড়বেই। যদিও পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন সেটি তো আমি আমার প্রতিবেদনেই দেখিয়েছি। সেই সাথে আমি এটিও জানিয়ে রাখতে চাই যে আর একটা সংবাদ আসছিল যে তুরস্ক এবং সৌদি আরব এবং পাকিস্তান তারা চুক্তি করছে যে কোনো একটা সামরিক জোটে যাওয়ার, যেখানে বাংলাদেশের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে একসঙ্গে এই দেশগুলো সৌদি আরব, পাকিস্তান এবং সেই সঙ্গে তুরস্কের নামও এসেছে যে তারা আমাদেরকে সহায়তা করবে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এরকম আলাপ আলোচনা অনেক হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আসলে এরকম কোনো জোটে আমরা চলে গিয়েছি বা যাচ্ছি বিষয়টি এমন নয়। জোটে চলে যাওয়ার এই মুহূর্তে কোনো সেরকম কোনো পরিকল্পনাও নেই। তবে এই ধরনের অনেক জোটই রয়েছে রিজিওনালি এবং ইন্টারন্যাশনালি, তো সেগুলো নিয়ে তো আলোচনা সবসময়ই হয়, এবং সেই সাথে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে বিষয়টি বা বর্তমান সরকারের রয়েছে সেটিও কিন্তু তিনি তুলে ধরেছেন। তো আপনার যে প্রশ্নটি ছিল যে সামরিক ড্রোন কারখানা যদি বাংলাদেশে হয় তাহলে সেটি আসলে অন্য দেশের উপরে প্রভাব পড়বে কিনা, এটি উপদেষ্টা বলছেন যে আর কোনো দেশের সাথে প্রভাব পড়বে না। সাজ সরঞ্জাম আমাদের যেগুলি ছিল সেগুলো পুরনো হয়ে গেছে, সেগুলো কেনাকাটার কিছু বিষয় রয়েছে, কিন্তু এ ধরনের ঘটনা খুবই সেনসিটিভ। যখনই এরকম ঘটনা ঘটে বা এই ধরনের কোনো আলোচনা চুক্তি বা এই ধরনের বিষয়গুলো ঘটে, তখন কিন্তু অন্যান্য দেশের সাথে যে সম্পর্কের প্রভাব সেটি নিয়ে এক ধরনের ভাবতেই হয়। রঞ্জন, একদম একদম শেষ প্রশ্ন থাকবে। সম্প্রতি আমরা দেখেছি যে টেকনাফে বাংলাদেশ সীমান্তে আসলে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী এবং আরাকান আর্মির সাথে, সেই বিষয়ে কোনো প্রশ্ন করেছিলেন কিনা, বা বাংলাদেশ কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এই ধরনের ঘটনা যাতে আরও না ঘটে, ঠেকাতে প্রতিরোধমূলক কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে কিনা? রঞ্জন, আপনি তো জানেন যে ইতিমধ্যেই কিন্তু গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের মিয়ানমারের যেই রাষ্ট্রদূত রয়েছে তাকে সামন করা হয়েছে, এবং সামন করে আমাদের যেই উদ্বেগ এবং নিন্দা সেটি জানানো হয়েছে এই বিষয়ে। তবে যেই সমস্যাটি রয়েছে, যেটি আমি আগেও অনেকবার আসলে বিভিন্ন প্রতিবেদনে দেখানোর বা বলার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে ওখানে পুরোটাই দখলে হচ্ছে আরাকান আর্মি, এবং আরাকান আর্মির সাথে আসলে বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক বা সরকারি যে সম্পর্ক সেই সম্পর্ক তো আসলে রাখে না। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে মিয়ানমারের সঙ্গে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করিনি বা ত্যাগ করিনি, আমরা আলোচনা চালাচ্ছি। তবে তিনি বললেন যে আমাদের দায়িত্ব ছিল সামন করা পর্যন্ত, সেটুকু আমরা করেছি, পরবর্তী বিষয় আসলে দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি একেবারেই এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে, যেহেতু সেখানে আসলে গুলির ঘটনার মতো ঘটনা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে। ফলে তিনি বলছেন যে এই মুহূর্তে বিষয়টি একেবারেই আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একদম পরিষ্কার। উর্মি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।
সংসদ নির্বাচনে পঞ্চম দিনের আপিল শুনানিতে প্রথম ধাপে 50টির নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে 40টির আবেদন মঞ্জুর এবং বাতিল করা হয় 9টি। এছাড়া একটি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। এর আগে গেল 4 দিনে সব মিলিয়ে 204 জন প্রার্থিতা ফিরে পান। আজ সর্বমোট 100টি আবেদন নিষ্পত্তির কথা রয়েছে। শুনানির পর প্রার্থিতা ফিরে পেয়ে ইসির প্রতি সন্তোষ প্রকাশ করেন আপিলকারীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে সংক্ষুব্ধদের আপিল শুনানি চলছে। বুধবার সকাল 10টা থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এই শুনানি শুরু হয়। শুনানি শেষে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানান প্রার্থীরা। বলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার 1% ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমার বিধানই তাদের বিপাকে ফেলেছে, যা ভোটের পূর্বে ভোটারদের জন্য তৈরি করেছে অনিশ্চয়তা। এ নিয়ম বাতিলের দাবি জানান তারা। এই 1%-এর বিধানটা অগণতান্ত্রিক এবং এই 1%-এর বিধান স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি করে। কোন গণতান্ত্রিক দেশে এই 1%-এর বিধান থাকতে পারে না। আমার নমিনেশন বাতিল করা হয়েছে। আজকে আমরা আপিল শুনানিতে অংশগ্রহণ করে আমার নমিনেশন ফেরত পেয়েছি। এদিন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির 4টি আবেদনের মধ্যে সবগুলোর বৈধতা পাওয়া যায়। পাশাপাশি বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়। একটা রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত নিবন্ধন থাকবে তার বৈধতা থাকবে নির্বাচন করার জন্য। প্রশাসন যদি কোনো দলের পক্ষে যায় বা কোনো গোষ্ঠীর পক্ষে যায়, সেই ক্ষেত্রে এই অনিশ্চয়তা থাকতে পারে। আমাদের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেছে, ভোটার নাম্বারটা লিখতে ভুল হয়ে গেছে, বাট স্বাক্ষর সঠিক আছে, স্বাক্ষরে কোনো সমস্যা নাই, সে বাংলাদেশেই আছে। আমরা এই মর্মে কাগজপত্র দাখিল করেছি। আমার শুনানির শেষে ওনারা বলেছেন যে আগামী 17ই জানুয়ারি ওনারা এই বিষয়ে আবার আমাদেরকে শুনবেন। ইতিমধ্যে কমিশন বেশ কয়েকটি আইনি প্রশ্নে আমাদের কাছে পরিষ্কার হওয়ার জন্য আমাদের সে মর্মে বক্তব্য উপস্থাপন করেছেন। দিনব্যাপী 281 নাম্বার থেকে শুরু করে 380 পর্যন্ত আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।